মেহেরপুর জেলার প্রত্যন্ত এক গ্রাম পিরোজপুর। শান্তিপূর্ণ সবুজে ঘেরা এক নিস্তব্ধ গ্রাম, যেখানে দিনের বেলায় শিশুদের হাসি, গরুর গাড়ির শব্দ আর ক্ষেতের মধ্যে কৃষকদের গান শোনা যায়। কিন্তু সূর্য ডোবার পরপর এই গ্রাম যেন একেবারে অন্যরকম হয়ে যায়। কেউ বাড়ির বাইরে পা রাখে না, এমনকি গ্রামের কুকুরগুলোকে সন্ধ্যার পর আর দেখা যায় না। এই গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল শীর্ণ তালগাছ। ঘটনাটা সেই তালগাছকে ঘিরেই। এতটাই পুরনো যে গাছটার গুড়ির গায়ে ফাটল ধরেছে, উপরে পাখির বাসা আর বাদুড়ের ঝুলন্ত দল। কিন্তু শুধু প্রাচীন বলেই নয়, এই তালগাছটি বিখ্যাত ভয়ের জন্য। স্থানীয়রা বলে এই গাছের নিচে একসময় নাকি একতলায় একটি পুরনো মাটির ঘর ছিল। বহু বছর আগে সেখানে এক তান্ত্রিক বাস করতেন ভূষণনাথ। লোকটি নির্জনে থাকতেন, কারোর সাথে মিশতেন না। দিনের বেলা গাছতলায় বসে মন্ত্র পড়তেন, আর রাতের কেউ ঠিক জানতো না কি করতেন। একদিন হঠাৎ করে ভোরবেলা লোকজন দেখতে পায় সেই মাটির ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয়, তালগাছটি ছিল সম্পূর্ণ অক্ষত, আর ভূষণনাথ তাকে আর দেখা যায়নি। এরপর থেকেই ঘটনার শুরু। তালগাছটার গা ঘেঁষে মাটি খোঁড়া হয়েছিল ভূষণনাথের মৃত্যুর পরে, বা বলা ভালো তার অদৃশ্য হয়ে যাওয়ার পরে গ্রামের কেউ তার দেহ খুঁজে পায়নি। তাই লোকমুখে রটে যায় ভূষণনাথ মরেনি, মন্ত্রপাঠ করে অন্য জগতে চলে গেছেন। এরপর থেকে তালগাছটার চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। দিনের বেলা গাছটা যত নিরীহ দেখাক, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন বদলে যায় তার চেহারা। গাছের উপরে পাতা থেকে শুরু করে গোড়া পর্যন্ত হালকা কুয়াশা জমে থাকতো, এমনকি গাছের আশেপাশে কুকুর বিড়ালও যেত না। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যায় মানুষ। সেই তালগাছের সামনে দিয়ে এমন একটা রাস্তা তৈরি হয়েছে, ছোট ছোট বাইক, ভ্যান, যাত্রী চলাচল করে। তবে কেউ সূর্যাস্তের পর ওদিক দিয়ে যেতে চায় না। 2023 সালে শীতে কলকাতা থেকে 4 জন যুবক আসে মেহেরপুরে। তাদের একজন ছিল তন্ময়, একজন ইউটিউবার। তার চ্যানেলের নাম আমরা গোপন রাখি, যেখানে সে পরিত্যক্ত জায়গা, পুরনো বাড়ি, শ্মশান আর অলৌকিক কাহিনী সন্ধানে ভিডিও বানায় এবং তার ইউটিউব চ্যানেলে আপলোড করে। তন্ময় তার বন্ধুরা রাহুল, সুদীপ আর অর্ণব ঠিক করে মেহেরপুরের তালগাছের রহস্য নিয়ে একটি ভিডিও বানাবে। যেই ভাবা সেই কাজ। গ্রামে এসে তারা ভাড়া নেয় একটি ছোট্ট কুঁড়ে ঘর। গ্রামবাসীদের অনেকেই তাদের নিষেধ করেছিলেন, কিন্তু তারা তো শহরের ছেলে, যুক্তিবাদে বিশ্বাসী, এসব ভূতে বিশ্বাসী না। ভূষণনাথ কাল্পনিক গল্প, হাসতে হাসতে বলে সুদীপ। তবে গ্রামের এক বৃদ্ধ নিত্যানন্দ কাকু একদিন সন্ধ্যায় তাদের সামনে এসে দাঁড়ালেন। চোখে ভয়, কণ্ঠস্বর কাঁপছে। আর তোমরা যা করছো ভুল করছো। ওই গাছটা, ওখানে কেউ থাকে। আমি ছোটবেলা থেকে জানি। 50 বছর আগে আমার ভাই একবার সাহস করে গিয়েছিল গাছের নিচে সূর্যাস্তের পরে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু একটা পায়জামা পাওয়া গিয়েছিল গাছের গোড়ায়। পায়জামাটা ছিল রক্তে ভেজা। তন্ময় কিছুটা কৌতূহল হলেও বাকি 3 জন হেসে উড়িয়ে দেয় ব্যাপারটা। রাতে তারা ঠিক করলো তন্ময় আর সুদীপ যাবে তালগাছের দিকে ক্যামেরা হাতে। রাহুল আর অর্ণব থাকবে ব্যাকআপে গ্রামের ঘরের কাছাকাছি। তাদেরকে মনিটরিং করবে মনিটরে। ঘড়িতে তখন রাত 11:40। অন্ধকার নেমে এসেছে চারিদিকে। হাতে টর্চ আর নাইট ভিশন ক্যামেরা ছাড়া আর কিছুই নেই। তন্ময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, আজ আমরা সেই ভয়ঙ্কর তালগাছের সামনে। যে ভয়ানক তালগাছে শোনা যায় রাত 12টা বাজলেই ভূষণনাথের আত্মা নাকি গাছ থেকে নেমে আসে। আমরা এখানে থাকবো, সত্যি কি ঘটে তা আপনাদের দেখাবো। হঠাৎ গাছের পাতার ফাঁকে এক অদ্ভুত শব্দ, ঝরঝর ঝরঝর ঝরঝর। এমন এক শব্দ যেন পাতাকেও নাড়াচ্ছে, কিন্তু একটু বাতাস নেই। সুদীপ বলে ওঠে, দেখেছিস কিছু? তন্ময় ক্যামেরা জুম করে গাছের মাথার দিকে। সেখানে দেখা যায় কিছু একটা নড়ছে, কিছুটা ছায়ার মতো, আবার মানুষের মতো লাগছে। চল একটু কাছে যাই। তন্ময় এগিয়ে যায়। হঠাৎই চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন সমস্ত শব্দ, জোনাকি পোকা, হাওয়া সব থেমে গেছে। কেবল শোনা যায় নিজের নিঃশ্বাস। তালগাছের গোড়ায় তখন অদ্ভুতভাবে কুয়াশা জমেছে, আর মাটির ওপর একটা হাত, রক্তমাখা বিবর্ণ অবিকল মানুষের হাত, মাটির মধ্যে অর্ধেক ঢুকে আছে। সুদীপ পেছনে ছুটতে গিয়ে পড়ে যায়। তন্ময় দাঁড়িয়ে পড়ে স্তব্ধ হয়ে। ক্যামেরার লেন্স কাঁপছে, তার হাত কাঁপছে। মাটির ভেতর থেকে একজোড়া চোখ তন্ময়ের দিকে তাকিয়ে আছে।
সেই চোখ দুটো ছিল অস্বাভাবিক মানুষের মতো, কিন্তু না, যেন অন্ধকারের ভেতর আলো ছড়াচ্ছে। তন্ময় দাঁড়িয়ে গেছে একেবারে স্থির হয়ে, তার পা যেন জমে গেছে। সুদীপ তখনও পড়ে আছে, গলা শুকিয়ে গেছে ভয়ে। তার টর্চটা মাটিতে পড়ে গিয়ে এখন একদিকে আলো ফেলছে। ঠিক সেই মাটির ভেতরের হাত। হঠাৎ সেই হাতটা নড়ল। একটি শক্ত হাড় শিকুটে হাত আস্তে আস্তে মাটি থেকে উঠে এলো। তন্ময় বুঝে গেল সে যা দেখছে তা স্বপ্ন না, তাল গাছের নিচে মাটির ভেতর থেকে কেউ উঠছে। তারপর এক মুহূর্তে সমস্ত বাতি নিভে গেল, তন্ময়ের ক্যামেরা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। চারপাশে কুয়াশা ঘন হয়ে এলো, আর তার কান ধরল এক কর্কশ গম্ভীর গলা। তোরাই ডাকলি, আমি তো আসবই। তন্ময় যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে দৌড় দিতে গেল, কিন্তু গাছের গোড়া থেকে বেরিয়ে আসা একটা অদৃশ্য হাত তার পা চেপে ধরল। ঠান্ডা হাড় ভাঙ্গা সেই স্পর্শ যেন রক্ত জমে দিচ্ছিল শরীরে। সুদীপ, বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা। কিন্তু সুদীপ নিজেই দৌড়ে তখন সরে গেছে পিছনে, পালিয়ে যাচ্ছে গ্রামের দিকে পানের ভয়ে। তন্ময় তখন গাছের গোড়ায় পড়ে হিমশীতল পাকের মধ্যে আটকে আছে। সেই অদ্ভুত ছায়ামূর্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে মাটির দিকে। রাহুল আর অর্ণব ঘরের মধ্যে ক্যামেরা মনিটর করছিল। হঠাৎ তারা দেখলো এই স্ক্রিন কালো হয়ে গেছে। ওদের ক্যামেরা অফ হয়ে গেল কেন হঠাৎ? রাহুল চিন্তিত মুখ নিয়ে বলে, হয়তো নেটওয়ার্ক গেল বা ব্যাটারি শেষ। অর্ণব আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু এরপর তাদের ফোনে আসে সুদীপের কান্না জড়া ফোন। তন্ময় তন্ময় হারিয়ে গেছে, ও চলে গেছে। আমি দেখেছি ওকে কিছু একটা গাছের দিকে টেনে নিয়ে গেল। অর্ণব আর রাহুল এক মুহূর্ত চুপ থেকে দ্রুত ছুটে গেল তাল গাছের দিকে। রাত তখন 12টা পেরিয়ে গেছে। ঠান্ডা হাওয়া বইছে আর গ্রামের মানুষ ঘুমিয়ে। কেউ জানে না ঠিক এই মুহূর্তে কি ভয়াবহ কিছু ঘটনা ঘটে চলেছে। তারা তখন পৌঁছায় গাছের কাছে। তখন সেখানে কেবল পড়ে আছে তন্ময়ের ক্যামেরা, তার উপরে ধুলো, কুয়াশা আর অদ্ভুত এক লালচে দাগ। তন্ময়ের আর কোনো চিহ্ন নেই। পরের দিন সকালবেলা খবর পড়িয়ে গেছে গোটা গ্রামে। পুলিশ আসে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তন্ময়ের কোনো দেহ নেই, কোনো রক্ত নেই, শুধু ক্যামেরা। গ্রামের লোকেরা আরও ভয় পায়। কেউ কেউ বলে ভূষণনাথ ফিরে এসেছে। তার আত্মা ঘুমিয়েছিল তালগাছের নিচে আর এখন জেগে উঠেছে। এই ছেলে পেলে তার আত্মা জাগিয়ে তুলেছে। তন্ময়ের মা কলকাতা থেকে ছুটে আসেন, কান্নায় ভেঙে পড়েন, কিন্তু তার ছেলের কোনো হদিশ মেলে না। সুদীপ, রাহুল আর অর্ণব, তাদের জীবন আর আগের মতো থাকে না। সুদীপ মানসিকভাবে ভেঙে পড়েছে। রাতে ঘুমাতে পারে না, চিৎকার করে উঠে বলে, ও ও আবার আসবে, ও আমাকে খুঁজছে, গাছের ভেতর থেকে নামছে, ও বলছে তোর পালা, তোর পালা, এবার তোকে আমি নিয়ে যাব। অর্ণব পাড়ি দেয় বিদেশে, আর রাহুল একেবারে নিখোঁজ হয়ে যায় 6 মাসের মধ্যে। তন্ময়ের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যারা সেই রাতের ফুটেজ কিছুটা দেখতে পেরেছিল তারা বলেন সেই শেষ কয়েক সেকেন্ডে দেখা গিয়েছিল এক বিবৃতি মুখ, যার চোখ জ্বলছিল। প্রায় 1 বছর পর এক গবেষক এবং ভূতত্ত্ববিদ ডাক্তার অমিতাভ মৈত্র ঘটনাটি নিয়ে আগ্রহ দেখান। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূত ও লোকনাথ নিয়ে গবেষণা করেন। তিনি মেহেরপুরে আসেন এবং সেই তালগাছ নিয়ে অনুসন্ধান শুরু করেন। স্থানীয় লোকেরা তাকে বারণ করলেও তিনি বলেন, আমি অলৌকিকতা বিশ্বাস করি না, কিন্তু লোকবিশ্বাসের পেছনে সত্যতা থাকতে পারে। তিনি খোঁজ করতে গিয়ে আবিষ্কার করেন এক পুরনো তন্ত্রলিপি, যা স্থানীয় একটি মন্দিরে ছিল। তাতে লেখা ছিল এক তালবিক্রম নামের কালো তান্ত্রিক সাধনার কথা। এই সাধনা করা হতো একটি তালগাছের নিচে, যেখানে মৃতদের দাহ করে আত্মা বন্দি করে রাখা যেত। আর সেখানে ভূষণনাথের নামও পাওয়া যায়। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার, ডাক্তার মৈত্র খোঁড়াখুড়ি করতে গিয়ে তালগাছের নিচে একটি হাড়ের কঙ্কাল খুঁজে পান, যেটা আধা জলজ এক শিলাস্তরের নিচে লুকানো ছিল। কিন্তু এরপর থেকে ডাক্তার মৈত্র নিজেই অদ্ভুত ব্যবহার করতে শুরু করেন। তিনি নিজেকে ঘরবন্দি রাখেন এবং তার শেষ ইমেলে শুধুমাত্র একটি লাইন লেখা ছিল, আমরা তাকে আবার জাগিয়ে তুলেছি। লেখাটি কি অদ্ভুত, তাই না? ডাক্তার অমিতাভ মৈত্রের হঠাৎ অদ্ভুত আচরণ নিয়ে কলেজ এবং গণমাধ্যমে অনেক জল্পনা কল্পনা শুরু হয়। একজন বিজ্ঞানের মানুষ যিনি ভূত পেতে বিশ্বাস করতেন না, তিনি হঠাৎ কেন ঘরবন্দি হয়ে গেলেন? তার সহকর্মী প্রফেসর জয়শঙ্কর সেন জানান, শেষবার দেখা হওয়ার সময় ডাক্তার মৈত্র বলেছিলেন, তালগাছটা একটা দরজা, ভূষণনাথ ছিল কেবলমাত্র একজন দারোয়ান। এখন দরজা খুলেছে, ভেতরের জগৎ জেগে উঠেছে।
এরপর একদিন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। ঘর তালাবদ্ধ, কিন্তু ভেতরে কেউ নেই। কেবল পড়েছিল তার ডায়েরি, যেখানে শেষ পাতায় লেখা ছিল, আমরা যখন ছায়াকে ডাকি সে এসে দাঁড়ায় আলোয়। ঘটনার প্রায় 2 বছর পর কলকাতায় এক লেখক ও গবেষক অভ্রজিৎ রায় ঘটনাটি নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করে। তালগাছের অভিশাপ। তিনি ছিলেন প্যারানর্মাল রিসার্চের ওপর লেখালেখিতে দক্ষ এবং ব্যক্তিগতভাবে এমন অলৌকিক ঘটনায় আগ্রহী। তন্ময়ের ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিও, গ্রামবাসীর সাক্ষাৎকার আর ডাক্তার মৈত্রের খোঁজখবর নিয়ে তিনি এক গভীর গবেষণায় নামে। অভ্রজিৎ নিজেই পাড়ি দেন মেহেরপুর পিরোজপুর গ্রামে। এবার গ্রামের মানুষ আরও আতঙ্কিত। গত কয়েক বছরে 5 জন নিখোঁজ হয়েছে, সবাই কোনো না কোনোভাবে তালগাছের কাছে গিয়েছিলেন। গ্রামের চৌকিদারি কালীচরণ বলে, গাছটা নড়ে না কিন্তু তাকায়। বুঝতে পারো না কিন্তু জানো কিছু একটা নজর রাখছে। অভ্রজিৎ কুড়ে ঘর ভাড়া নেন এবং ঠিক করেন এক রাতে তিনি একা গিয়ে গাছের সামনে বসে থাকবেন। তবে আগে তিনি গ্রামের পুরনো রেকর্ড ঘেঁটে যা পান তা আরও ভয়ঙ্কর। 1947 সালের আগে ব্রিটিশ আমলে সেই তালগাছের পাশে ছিল এক শ্মশান ঘাট, আর তাতে প্রতি পূর্ণিমায় নরবলি হতো। তান্ত্রিকদের গোপন চর্চার অংশ হিসাবে ব্রিটিশ সরকার জেনেও নাকি তাদেরকে বন্ধ করার সাহস পায়নি। এই গাছ নাকি একসময় পাতা ঝরাতো না, হাওয়া চললেও নড়তো না, কারণ গাছটা জীবন্ত ছিল না, সে ছিল আবদ্ধ আত্মাদের বাসা। রাত যখন এলো, অভ্রজিৎ লিখতে লাগলেন ডায়েরিতে, আর ঠিক করলেন মধ্যরাতে যাবেন গাছটার নিচে। রাত 12টা বাজতে তিনি হাতে একটি পুরনো ফিল্মি ক্যামেরা ও একটি ট্যাপ রেকর্ডার নিয়ে পৌঁছলেন গাছের সামনে। দূরে গ্রামের আলো যেন কুয়াশায় দেওয়াল হারিয়ে গেছে। চারপাশে নিস্তব্ধতা, কোনো পোকামাকড়ের শব্দ নেই, কুকুর নেই, বাতাস নেই, কেবল তালগাছ এবং তার ছায়া, যা অস্বাভাবিক রকম লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে মাটিতে। অভ্রজিৎ টেপ চালু করলো, ক্যামেরা অন করলো। তিনি বলতে লাগলেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই তালগাছের নিচে, যা ঘিরে রয়েছে ভয়ের ইতিহাস। আমি চাই যদি কোনো আত্মা বা শক্তি এখানে থাকে, সে যেন তার উপস্থিতি প্রকাশ করে আমার সামনে। প্রথম 5 মিনিটে কিছুই হয়নি, কিন্তু এরপর হঠাৎ ট্যাপ রেকর্ডার থেকে একটা আওয়াজ ভেসে এলো, তুই চাইলি, আমি এলাম। অভ্রজিৎ কাঁপতে কাঁপতে ট্যাপ বন্ধ করতে গেল, কিন্তু টেপ নিজে থেকেই ঘুরতে থাকলো, আর কণ্ঠস্বর বিকৃত হয়ে উঠল। গাছের গায়ে ছায়া নড়ল, ঠিক যেন কেউ ভেতর থেকে আসছে। ভূষণনাথ নয়তো? অভ্রজিৎ ধীরে ধীরে জিজ্ঞেস করলো। হঠাৎই গাছের গুঁড়ি ফাটতে শুরু করলো, চিরে বেরিয়ে এলো একটি কালো ধোঁয়া, আর তার মাঝখানে একটি রূপ, মানুষের মতো কিন্তু চোখের জায়গায় আগুন, মুখ বিকৃত, আর তার চারপাশে ঘুরছে বাতাসের মতো কুকুরের ডাক, মন্ত্রোচ্চারণ আর আর্তনাদ। তুই তুই তন্ময়কে চাস, ও আমার কাছে। অভ্রজিৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন ভোরে অভ্রজিৎকে পাওয়া যায় তালগাছের কাছে অচেতন অবস্থায়। গ্রামের কিছু মানুষ সাহস করে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি বেঁচে থাকলেও চোখে ভয় জমে গেছে। সে কিছু বলেনি কারো কাছে, শুধু নিজের ডায়েরিতে লিখেছে। ভূষণনাথ ছিল না আসল ভয়, তালগাছটাই ছিল দেবতা। সে খুঁজছে শরীর, মন, আত্মা জাগবার জন্য। তন্ময়ের ক্যামেরা থেকে সেই রাতের আরেকটি ফুটেজ পাওয়া যায়, যেখানে দেখা যায় সে গাছের ভেতর ঢুকে যাচ্ছে এবং মুখে হাসি, যেন সে চাইছিল সেটা। তালগাছ আজও দাঁড়িয়ে আছে, গাছের মতোই, কিন্তু তার পাতার সংখ্যা এক এক দিন এক এক রকম। লোকজন বলে যেদিন কেউ হারিয়ে যায় সেদিন গাছের ছায়া দুটো হয়। অভ্রজিৎ নিজেকে বোঝাতে পারছিল না সে যা দেখেছে তা কি সত্যি ছিল নাকি এক গভীর দুঃস্বপ্ন। সে নিজের ডায়েরি খুলে বারবার পড়তে লাগলো, যা সে আগের রাতে লিখেছিল। তালগাছটা একটা দরজা নয়, শুধু একটা খিদেও। যতজন ডাকে ততজনকে সে নেয়। ভেতরে সে তৈরি করছে কিছু, এক নতুন শরীর, এক নতুন শক্তি। ঘটনা 1 সপ্তাহ পর অভ্রজিৎ কলকাতা ফিরে এলো, কিন্তু বদলে গিয়েছিল তার জীবন। সম্পূর্ণ চুপচাপ, লিপিত, কারোর সঙ্গে যোগাযোগ নেই। তার বন্ধু লেখক শাশ্বতী তখন তাকে দেখতে গেল। সে কেবল একটাই কথা বলল, গাছটা ডাকছে, আবার যাব। ঘটনার গভীরে যেতে ইতিহাস ফাঁস হতে শুরু করলো। আমরা ফিরে যাই অতীতে। 1972 সাল। ব্রিটিশ রেকর্ডে একটি নাম পাওয়া যায়, ভূষণ শর্মা, এক দুর্ধর্ষ তান্ত্রিক যিনি তালমন্ত্র চর্চার জন্য কুখ্যাত ছিলেন। বলা হয় তিনি এক বিশেষ মন্ত্রে তালগাছের আত্মাকে জাগিয়ে তুলেছিলেন।
সে গাছ তখন নীরব, নির্মম এবং নিষ্পাপ শিকার খুঁজত। ভূষণ শর্মা নিজেকে গাছের পরিচালক বানাতে গিয়ে একরকম আত্মা বিক্রি করে ফেলেছিলেন। মৃত্যুর আগে আত্মাকে গাছে বেঁধে দেন যাতে গাছ চিরজীবী হয়। যে গাছের জন্ম নেই তার গাছ থাকে কী করে? সেটা হয়ে ওঠে এক অন্তঃশক্তির আধার, এক কালো দেবতা যাকে খুশি রাখতে হয় বলি দিয়ে। 1947 সালের আগে নরবলি, 1970-এর পর হারিয়ে যাওয়া শিশু, 2023 সালের তন্ময়, সব ছিল এক অভূত শক্তির আহুতি। 2025 সালের ফেব্রুয়ারি অভ্রজিৎ আবার ফিরে আসে মেহেরপুরে। এবার সে একা নয়, সঙ্গে থাকে আরেক গবেষক ও ওঝা, তপন ঘোষ, যিনি হিন্দু তান্ত্রিক ও শ্মশান চর্চায় পারদর্শী। তাদের পরিকল্পনা একটাই, এই গাছটাকে নষ্ট করতে হবে, ভেঙে ফেলতে হবে তার অশুভ শিখর। তপন বলেন, এই গাছকে আরেক গাছ দিয়ে থামানো সম্ভব। একমাত্র বটবৃক্ষের অভিশপ্ত মন্ত্র প্রয়োগ করলে এই তালগাছের আত্মা মুক্তি পাবে। তবে সেটা করতে গেলে গাছের মুখোমুখি হতে হবে, যেখানে সে চোখে চোখ রাখে। তাদের হাতের প্রাচীন এক তন্ত্রশিল্পের দণ্ড, যেখানে খোদাই করা একটি মন্ত্র, ওম তালকিবা মহাবদ্য নাশয় নাশয় নাত্যাগৃহ। রাত 12টায় তারা তালগাছের দিকে এগিয়ে যায়। হঠাৎ চারিদিকে ঘন অন্ধকারে ডুবে যায়, আকাশে চাঁদ ঢেকে পড়েছে কুয়াশায়। গাছ যেন নড়ে উঠছে, বাতাসে কেঁপে ওঠে পাতাগুলো, আর হঠাৎই ভেসে আসে পরিচিত সেই কণ্ঠ, অভ্রজিৎ, তুই ফিরলি? তোর অপেক্ষায় ছিলাম। অভ্রজিৎ বলে, তুই কে, ভূষণনাথ? না, ভূষণ ছিল সেবক, আমি সেই শক্তি যাকে জন্ম দিয়েছিল লোভ, রক্ত আর ভয়। আমি এখন সেই শরীর খুঁজছি, তোর শরীরটাই চলবে। তপন তখন মন্ত্রপাঠ শুরু করে, দণ্ড গাছের দিকে তুলে ধরে। মুহূর্তে বাতাস এক ঝড়ে পরিণত হয়, আর গাছের চারপাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ে। হঠাৎ গাছ থেকে বেরিয়ে আসে ছায়ামূর্তি, তন্ময়, সুদীপ, এমনকি ডাক্তার মৈত্র। তাদের ছায়া দেখে দাহ মুখে বিকৃত তারা এগিয়ে আসে অভ্রজিতের দিকে। তপন চিৎকার করে, মন্ত্র জপ কর, মন্ত্র জপ কর, না হলে মরবি। অভ্রজিৎ কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে শুরু করে। গাছ তখন চিৎকার করে ওঠে, আমার ঘুম ভাঙিয়েছিস, আমি সবাইকে শেষ করে দেব। গাছের শেকড় মাটি ফুঁড়ে উঠে আসে, চারপাশ থেকে তাদেরকে ঘিরে ধরে। ঠিক তখন তপন নিজের রক্ত দিয়ে দণ্ডে লেপে দেয় এবং গাছের গুঁড়িতে আঘাত করে। এক বিকট বিস্ফোরণ, আলোয় ভরে যায় চারিদিক। গাছ থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়া, আর ভেতরে ছায়ামূর্তিগুলো হাহাকার করতে করতে মিলে যায় বাতাসে। অভ্রজিৎ জ্ঞান হারায়। পরদিন ভোরে গ্রামবাসীরা প্রথম দেখে তালগাছটি আর নেই, আর চারপাশে ছায়ের স্তূপ। তপন গুরুতর আহত অবস্থায় বেঁচে থাকেন, আর অভ্রজিৎ সে বেঁচে গেলেও তার চুল সাদা হয়ে যায় রাতারাতি। তন্ময়, ডাক্তার মৈত্র, তাদের খোঁজ মেলে না। হয়তো মুক্তি পেয়েছে, হয়তো না। অভ্রজিৎ পরবর্তীতে লিখে, ভূষণনাথ ছিল কেবল এক পুরনো ভূত, গাছ ছিল দেবতা, আর আমরা ছিলাম খাদ্য। গাছ গেছে, কিন্তু তার বীজ কে জানে কোথায় পড়েছে। এখানেই ঘটনাটা শেষ হয়ে যায়। মেহেরপুরের সেই জমিতে আজ নতুন কিছু চাষ হয়। গর্তটা মাটি দিয়ে ভরে দেওয়া হয়েছে। তবে পূর্ণিমার রাত এলে কেউ কেউ বলে একটা তালপাতা হাওয়ায় উড়ে এসে পড়ে গর্তের ঠিক মাঝখানে, আর তখন বাতাসে শোনা যায়, আমি ঘুমোচ্ছি না, দেখছি। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছেন রনি দ্য ফেয়ার কলার ইউটিউব চ্যানেল। কেমন লাগলো মেহেরপুরের সেই রহস্যময় তালগাছের ঘটনা? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো নাও লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্যটি শেয়ার করতে পারেন। আপনার জীবনের সাথে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে যায় তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার জিমেলের মাধ্যমে। আমার জিমেলটা হলো ronithefaircaller@gmail.com। ভালো করে মনে রাখবেন, আমি স্পেলিংটা আবার বলে দিচ্ছি, RONY রনি TAC দা FEAR ফেয়ার CALLER faircaller@gmail.com, ronithefaircaller@gmail.com। আমাকে মেল করুন, আপনার ঘটনা বলুন, আমি তার দর্শকদের মাঝে তুলে ধরব। আমাদের এই দুনিয়াতে প্রতিনিয়ত কত সব অস্বাভাবিক ঘটনা ঘটে, যার ব্যাখ্যা আমরা কেউ দিতে পারি না, বা আমাদের কাছে কোনো ব্যাখ্যাও থাকে না। এবারে ঘটনাটা আমাদের পাঠিয়েছে কোনো এক অজানা মানুষ, যিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন, যেটা হচ্ছে একটা পুতুলকে কেন্দ্র করে ঘটনা। সালটা 1983 সাল, ফরিদপুর জেলার ছোট্ট একটি গ্রামের ঘটনা, পুতুলকে কেন্দ্র করে। আমরা এখানে গ্রামটির নাম এবং গ্রামটির স্কুলের নাম ছদ্মনাম ব্যবহার করি। ফরিদপুর জেলার কাশীনাথপুর ইউনিয়নে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, পূর্ব বামনডাঙ্গা। গ্রামটির এক প্রান্তে ছিল বামনডাঙ্গা প্রাথমিক সরকারি বিদ্যালয়, নামটি ছদ্মনাম আমি আবার বলে দিচ্ছি। একতলা 3 কক্ষের একটি খড়ের চালের স্কুল। প্রধান শিক্ষক ছিলেন হরিদার স্যার, সদা হাস্যমুখ, শিশুবান্ধব এক মানুষ। তার একটি মাত্র মেয়ে 6 বছরের মেঘলা। কচি মুখে সারাক্ষণ গান ঝরে তার, আর হাতে থাকে একটি ছোট্ট কাঠের পুতুল।
পুতুলটি মেঘলার মা মৃত্যুর আগে দিয়েছিলেন। তার নাম ছিল নূপুর। হরিদার স্যার মেয়েকে খুব ভালোবাসতেন। স্কুল শেষে প্রতিদিন ছায়ায় বসে মেয়ের হাত ধরে বলতেন, নূপুর যেন হারিয়ে না যায় মা। জবাবে মেঘলা বলেছিল, বাবা, মা আমাকে বলেছিল ওর চোখের দিকে তাকিয়ে থাকলে ও কেমন যেন কথা বলে। মেঘলা একদিন সত্যি বলেছিল, বাবা, নূপুর রাতে ঘুমায় না, ওর চোখ কেমন জলজল করে। কাল রাতে আমি দেখি ও আমার পাশে বসে হাসছিল। হরিদার স্যার হেসে উড়িয়ে দেন। কিন্তু পরের দিন গ্রামের শিশুরা বলতে থাকে, স্যার, ক্লাসে কে যেন দরজা ফাঁক দিয়ে তাকায়, তার চোখ জলজল করে। একজন বাচ্চা কান্না করে বলল, নূপুর পুতুলটা আমার সাথে খেলতে চেয়েছিল, আমি না করাতে আমার ঘরে আঁচড় দিয়েছে। তখনও কেউ কিছু বুঝে উঠতে পারে না। কিন্তু এক রাতে হরিদাস স্যার শুনতে পেলেন তার ঘরের কোনায় কেউ ফিসফিস করে বলছে, আমি আমি খেলতে চাই, আমি খেলার পুতুল না, আমি তোমাদের সবাইকে পুতুল বানিয়ে দেব। মেঘলার আচরণ দিনে দিনে অস্বাভাবিক হয়ে উঠল। সে আর কারো সঙ্গে খেলতো না, খাবার খেতে চাইতো না, সারাদিন পুতুলটার দিকে তাকিয়ে থাকতো। রাতের বেলা ঘুমের মাঝে ঘুম ঘুম সরে বলতো, নূপুর, নূপুর আমার নয়, নূপুর কারো ছিল, ওরা আমাকে নিতে আসবে, ওরা আমাকে নিতে আসবে। এক রাতে হরিদার স্যার হঠাৎ চোখ মেললেন। ঘরের মাঝখানে বসে আছে মেঘলা। অন্ধকারে তার মুখ দেখা যায় না, কেবল তার হাতে পুতুলটা জলজল করছে। তিনি বললেন, মেঘলা, এত রাতে ঘুমাচ্ছ না কেন মা? কিন্তু মেয়েটি মুখ তোলে না, তার ঠোঁট শুধু নড়ে। ওরা এলো, আমি আমি চলে যাব। পরদিন ভোরে হরিদাস স্যার চিৎকার করে উঠলেন। তিনি দেখতে পেলেন বিছানায় মেঘলা নেই, শুধু বিছানার উপরে পুতুলটা পড়ে আছে, আর তার গায়ে আঁকা অদ্ভুত লাল আঁচড়, যেন কারো নখ দিয়ে খোঁচানো হয়েছে। সেই দিন থেকে হরিদাস স্যার আর হাসতেন না। তিনি দিনের পর দিন পুতুলটা হাতে নিয়ে স্কুলের পেছনে মাঠে বসে থাকতেন। একদিন তিনি পাগলের মতো বলে উঠলেন, ও ও এখন আমার মেয়ে না, ও নূপুর না, ও কিছুর জন্য এসেছিল, কেউ থামা ওকে, ও পুতুল না। তারপর এক রাতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ঘরটিতে শুধু শোনা গেল অদ্ভুত এক ফিসফিস শব্দ, আমি খেলতে চাই, আমি খেলতে চাই, তুমি কি আমার নতুন পুতুল হবে? 1985 সাল। গ্রামের মানুষেরা স্কুলটা বন্ধ করে দিল। কেউ ভেতরে যেতে সাহস করে না। শোনা যায় রাতে স্কুল ঘর থেকে ছুটন্ত পায়ের শব্দ আসে, আর পুতুল ঘরের দরজাটা কেউ বন্ধ রাখতে পারে না। বারবার তালা লাগেও পরদিন দেখা যায় দরজাটা খোলা। ভিতরে ছড়িয়ে ছিটে আছে অনেক পুতুল, আর একটা মাত্র কাঠের পুতুল সবসময় ঠিক দরজার সামনে বসে থাকে। তার চোখ দুটো লালচে হলুদ। এক কিশোর একবার সাহস করে ভেতরে গিয়েছিল, সে বেরিয়ে আসে নিঃশব্দে। তারপর কারোর সাথে আর কথা বলে না, চেয়ারে বসে থাকে সারাদিন, তার নিজের আঙুল দিয়ে পুতুল বানায়। 1995 সাল। 10 বছর বন্ধ থাকার পরে জেলা প্রশাসনের নির্দেশে পুনরায় খোলা হয় বামনডাঙ্গা প্রাথমিক সরকারি বিদ্যালয়। নতুন শিক্ষক আসলেন সুমন্ত স্যার। শহরের মানুষ কিছুটা প্রগতিশীল, ভূতের গল্পে বিশ্বাস নেই তার। স্থানীয়রা সাবধান করেছিলেন, পুতুল ঘরের কাছাকাছি যাইবেন না স্যার, ওখানে অশুভ কিছু আছে। সুমন্ত স্যার হাসতেন, অশিক্ষা আর কুসংস্কার, মানুষ মরলে ভূত হয় না। প্রথম দিন স্কুল পরিষ্কার করার সময় তিনি আবিষ্কার করেন কাঠের একটি ছোট্ট ঘর। দরজা আধখোলা, সামনে পড়ে আছে সেই কাঠের পুতুলটা নূপুর। তিনি পুতুলটা হাতে তুলে নেন। এক মুহূর্তে বাতাস যেন থমকে গেল। পেছন থেকে কে যেন কানে ফিসফিস করে বলে, তুমি কি আমার নতুন বাবা হবে? সুমন্ত স্যার আতকে তাকান, কেউ নেই। তবু কেন যেন সেই পুতুলটা তিনি ঘরে নিয়ে যান, টেবিলে সাজিয়ে রাখেন। সেদিন রাতে ঘুমের মাঝে অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন। একটি ছোট্ট মেয়ে চোখহীন মুখে দাঁড়িয়ে আছে, হাতে সেই পুতুল, গলা দিয়ে শুধু বের হয়, তুমি আমাকে কেন ফেরত আনলে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। দিন দিন সুমন্ত স্যার বদলে যেতে থাকেন। তিনি ক্লাসে মন দিতে পারেন না। তার ঘর থেকে মাঝরাতে পুতুলের হাসার শব্দ আসে। একদিন স্কুলের বাচ্চারা দেখে পুতুলটা নাকি চোখ ঘোরাচ্ছে। একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। গ্রামে গুজব ছড়ায় পুরনো অভিশাপ ফিরেছে। এক রাতে সুমন্ত স্যার হঠাৎ পাগলের মতো ঘর ছেড়ে বেরিয়ে যান। হাঁটতে হাঁটতে চলে যান সেই পুতুলটার ঘরের সামনে। ভেতর থেকে কে যেন ডাকছে, এসো, আমার পুতুল হয়ে যাও চিরদিনের মতো। পরদিন ভোরে সুমন্ত স্যারকে পাওয়া গেল না। ঘরের মেঝেতে লেখা ছিল লাল রঙে, পুতুল পালায় না, সে সবাইকে পুতুল বানিয়ে দেয়। গ্রামের লোকজন স্কুল বন্ধ করে দেয় আবার, কিন্তু এবার তারা সিদ্ধান্ত নেয় পুতুলটাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। এক ভোরবেলা তারা কাঠ জড়ো করে পুতুলের ঘরের সামনে আগুন জ্বালায়।
নূপুর পুতুলটাকে ফেলে আগুনে পুড়ে দেয় এক সাহসী যুবক। আগুন জ্বলে ওঠে, পুতুলটা পুড়তে থাকে, কিন্তু হঠাৎ সে আগুন থেকে দাঁড়িয়ে ওঠে মেঘলা। পৃথিবী যেন থেমে যায়। সবার সামনে আগুনের মধ্যে সেই ছোট্ট মেয়ে মেঘলা, গলা কাঁপছে, চোখ দুটো গলে গিয়ে নিচে পড়ছে। তবুও সে বলে, তোমরা আমার খেলনা ভাঙলে, এবার আমিও তোমাদের ভাঙব। এরপর আগুন নিজে নিজে নিভে যায়। কেউ আর মেঘলা বা পুতুলটাকে খুঁজে পায় না। তবে এরপর গ্রামের অনেক শিশুই নিখোঁজ হতে থাকে। তাদের ঘরে দেখা যায় কাঠের পুতুল, চোখে আঁকা লাল রং আর ঘাড়ে আঁচড়ের দাগ। সালটা 2023। গ্রামের প্রান্তে এক সাংবাদিক আসে গবেষণার জন্য। সে জানতে চায় বামননাগা স্কুলে কি ঘটেছিল। গ্রামবাসীরা চুপ করে যায়। এক বৃদ্ধ শুধু বলে, ওর ওর নাম নিও না, নূপুর ঘুমায়, ডেকো না ওকে। ও যদি জেগে ওঠে আমরা কেউ থাকবো না, সবাই মারা যাব। সাংবাদিক রাতে স্কুলে যায়। সে ক্যামেরা অন করে পুতুলের ঘরে ঢোকে। ভিডিওর শেষ দৃশ্য, একটা কাঠের পুতুল মেঝেতে বসে আছে। তার পেছনে আয়নায় দেখা যায় এক ছোট্ট মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভিডিও কাঁপছে, তারপরেই অন্ধকার। ভিডিও নিচে লেখা একটি মাত্র লাইন, আমি খেলতে চাই। কি অদ্ভুত ঘটনা, তাই না? একটা পুতুল যেন সবার জীবনকে নিঃশেষ করে দিচ্ছিল। তবে আমরা যারা ভূতে বিশ্বাসী তারা অবশ্যই হয়তো বিশ্বাস করব, আর যারা বিশ্বাস করে না তাদের হয়তো একসময় বিশ্বাস হয়ে যাবে। যার মাথা তারই ব্যথা। আপনাদের কাছে যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান। আর অবশ্যই অবশ্যই আপনাদের ঘটনা আমার কাছে পাঠাবেন ronnythefearcaller@gmail.com। আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।